হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। আগের দিন ক্লাসে আমরা পড়েছিলাম কি ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং। চার্জিংটা কি বলেছিলাম যে ক্যাপাসিটরে মানে ধারকে বা কন্ডেন্সার তার মধ্যে কি আধান জমা করাটাকে বলা হয় কি চার্জিং, এবং সে আধানটা যখন ক্ষরণ হবে তাকে বলা হয় ডিসচার্জিং, তাই তো? সেখানে চার্জিং ইকুয়েশন কি কি ছিল? একটা কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এই আর সিটাকে কি বলা হয়? টাইম কনস্ট্যান্ট, সময় ধ্রুবক। এখানে বলেছিলাম কি 1 আর সি টাইমে একটা ক্যাপাসিটার 63% আধান জমা হয়, তার তোর মোট ধারণ ক্ষমতার 63%। মানে যদি 100 কিউ আধান ধারণ করতে পারে তাহলে 63 কিউ আধান জমা হয়ে যাবে কি 1 আর সি সময়ে। এটাকে আমি কি করেছিলাম, আই এর ইকুয়েশন যখন করেছিলাম তখন আই নট ইন্টু কত হবে ই পাওয়ার মাইনাস টি বাই আর সি। করেছিলাম ভি ইকুয়াল টু কত করেছিলাম কিউ কিউ ইকুয়াল টু সি ভি, কত ভি ইকুয়াল টু ভি নট ইন্টু 1 মাইনাস ই মাইনাস টি বাই আর সি। এটা ছিল কি চার্জিং ইকুয়েশন। এবং ডিসচার্জিং ইকুয়েশন কি ছিল? তখন ওয়ানটা থাকবে না, এখানে ওয়ান থাকবে না, এখানে মাইনাস আসবে, আর এখানে ওয়ান থাকবে না, শুধু কথা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ধরে না করে অঙ্ক বলে দিল, তখন বুঝতে পারছো না কোন ইকুয়েশনটা ইউজ করব। তখন দেখবে সুইচ অন করার সময় বলেছে না অফ করার সময় বলেছে। যদি অন করার সময় বলে চার্জিং ইকুয়েশন, অফ করার সময় বলা হয় কি ডিসচার্জিং ইকুয়েশন হবে। সাধারণত কি হয়, এটাকে বলা হয় কি ডিসি কারেন্ট। এই ব্যাটারিটা হচ্ছে কি, এটা ব্যাটারি প্লাস মাইনাস, এখানে যে কারেন্টটা পাওয়া যায় একে বলা হয় কি ডিসি কারেন্ট, মানে এর অভিমুখ পাল্টায় না। যদি এখানে কোনো বর্তনীতে ক্যাপাসিটার লাগানো থাকে ধারক, তাহলে এই বর্তনীতে মানে সাধারণত বলা হয় কি, মানে যখন তোমার কোশ্চেন এরকম কোনো অঙ্ক দিবে কারেন্টের ক্ষেত্রে, তখন এখানে বলবো কি আই ইকুয়াল টু 0 বলে দেবো। কারণ কি এই ডিসি কারেন্টকে এই ক্যাপাসিটার পাস করে না, ডিসি কারেন্টকে ব্লক করে দেয়, ডিসি কারেন্টকে ধারক ব্লক করে দেয়। আর এসি কারেন্টকে কি করে? ধারক পাস করে দেয়। এসি বলতে কোনগুলো আমরা যেগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে এসি। তার অভিমুখটা কি হয়, সময়ের সঙ্গে পরিবর্তন হয়। এসি কারেন্টের হচ্ছে এরকম, আর ডিসি কারেন্ট হচ্ছে একদম ডাইরেক্ট একটা স্ট্রেট লাইন। এর ফ্রিকোয়েন্সি থাকে, আর এর ফ্রিকোয়েন্সি কত? 0। তাহলে এর ডিসিতে রোধ কত হবে? ক্যাপাসিটারের এক্সসি মানে ডিসিতে রোধ কত হয়? অসীম হয়। তাহলে অসীম রোধের মধ্যে কারেন্ট যেতে পারে না। তাহলে যদি কোনো ইকুয়েশন এরকম করে দেয়, তাহলে আমি এখানে ইকুয়েশন লাগাবো কি করে? তাহলে এখানে কোথা থেকে কারেন্ট এলো? এই কারেন্টটা বললাম কি যে শুধুমাত্র সুইচ অন করবে সেই মুহূর্তে কারেন্ট যাবে। কখন? চার্জিং কারেন্ট বলবো সেটাকে এমনি কারেন্ট নয়, চার্জিং কারেন্ট। সেই চার্জিং কারেন্টের ইকুয়েশন হচ্ছে এটা। যখন ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়ে গেল তখন এই কারেন্টের মানটা কত হবে? আর থাকবে না, কারেন্ট 0 হয়ে যাবে। অসীম সময়ে কথা হবে চার্জ হবে, অসীম হলে কথা হবে আই ইকুয়াল টু 0 হবে। তাহলে কি বলবো, যখন আমি কোনো বর্তনীতে যদি থাকে এরকম, যদি আমি সুইচ অন করি, অন করার সময় কত পাবো কি? আই বলতে কি চার্জিং কারেন্ট, আর অন করার সময় অফ করার সময় পাবো কি? ডিসচার্জিং কারেন্ট। তাহলে চার্জিং কারেন্টের অভিমুখ এদিকে হলে ডিসচার্জিং কারেন্টের অভিমুখ হবে তার বিপরীত দিকে। ঠিক আছে? তাহলে সাধারণত এরকম কোনো ডিসি সার্কিট থাকলে, এটা ডিসি সার্কিট বলবো, সেখানে কারেন্ট বলতে কি ক্যাপাসিটর লাগানো অবস্থায় কারেন্ট বলতে কি চার্জিং কারেন্ট বা ডিসচার্জিং কারেন্ট। এটা পরে আরও বুঝতে পারবে যখন এসি পড়ানো হবে, এখন বুঝতে না পারলে সাইড করে দাও। এরপর দেখো আমরা পড়ছি কি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। যখন ধারককে তৈরি করা হয় তখন কি করা হয়? দুটো সমান্তরাল এরকম পাত নেওয়া হয়। পাত বলতে কি পরিবাহী পাতকে নেওয়া হয়, এই দুটোর পাতকে এরকম সমান্তরাল রাখা হয়। কেমন? ধরো এই একটা পাত, আর এই একটা পাত। এটা হচ্ছে কত? পি পাত, এটা হচ্ছে কিউ পাত। এটাকে আমি মাঝে এখানে সিম্পলিফাই করে রাখবো। এদের মধ্যবর্তী দূরত্ব কত? টি। তাহলে
পি ও কিউ পাতের মধ্যবর্তী দূরত্ব সমান ডি এবং ক্ষেত্রফল বলতে কি যে কোনো একটা ক্ষেত্রফল বলে দেবে পি বা পাত দুটির ক্ষেত্রফল সমান কি আলফা ধরলাম। এখানে ক্ষেত্রফল মানে একটা পাতার ক্ষেত্রফল বলা মানে কি দুটো, মানে এটার যদি আলফা হয়, এটা আলফা হলে এটারও কথা হবে আলফা হবে। আর আমি যেহেতু ধারক তৈরি করছি, ধারক মানে হচ্ছে কি একটা পাতকে কি করব আমরা গ্রাউন্ড করব, আর একটা পাতে কি করা হয় আধান দেওয়া হয় কিউ আধান। তাহলে মনে করি পি পাতে পি, এটা লিখছি পরিবাহী পাত, ঠিক আছে, পরিবাহী পাতে কিউ আধান দেওয়া হলো। একটা প্রবলেম কি হলো, এখানেও কিউ আছে এখানেও কিউ নিয়েছি, এক কাজ করে এটাকে বি নাম দিয়ে দাও আর এটাকে নাম দাও এ, তাহলে ঝামেলা মিটে গেল। এটাকে এ দাও, এটাকে বি দাও, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি এ দেওয়া হলো এবং বি পাতকে গ্রাউন্ড করা হলো। গ্রাউন্ড বলতে কি ভূমি সংলগ্ন করা হলো। তাহলে এখানে যদি আমি আধান দিই কিউ আধান, তাহলে কিউ আধানটা কি হবে পাতের সর্বত্র ছড়িয়ে পড়বে, তাই তো। এখানে আবেশের মাধ্যমে কি হবে, এখানে কি হবে মাইনাস আধান তৈরি হবে। তাহলে এটা যদি প্লাস কিউ হয় এটা কথা হবে মাইনাস কিউ আধানে আবিষ্ট হবে। আর এই পৃষ্ঠে যে একটা আধান থাকবে সেটা কি হবে ভূমির সাথে চলে যাবে, মানে প্লাস কিউটা এই পাতের প্লাস আধানটা কি হবে ভূমিতে চলে যাবে, থাকবে পড়ে কি শুধুমাত্র মাইনাস কিউ, ঠিক আছে। এখানে লিখে রাখতে পারো প্লাস কিউ আধান দেওয়া হলো। এরপর দেখো দুটো পাতা যদি আধান থাকে, এ একটা পাত আছে আর এ একটা পাত, এটা এ আর এটা বি, এদের মধ্যবর্তী দূরত্ব কত ধরেছি ডি। এরপর ডি এর মানটা হচ্ছে কি খুবই ক্ষুদ্র, বা এখানে এটা কি বললাম, এটাতে আছে কি প্লাস কিউ আছে আর এটাতে আছে কি মাইনাস কিউ, মানে এখানে মাইনাস কিউ এটাতে প্লাস, এই দুটো প্রান্তেই কি হবে প্লাস থাকবে আর এটাতে মাইনাস থাকবে। এখানে এক কাজ করো, এখানে প্লাস কিউ দিলাম আধান। তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো কেমন হবে জানি আমরা, পজিটিভ থেকে নেগেটিভ এরকম আসছে, ভিতরে কি হবে সুষম হবে আর বাইরের দিকে হবে সামান্য বেঁকে যাবে এরকম। বই ছবিটা দেখো ভালো করে, এরকম বাঁকা হবে। তাহলে প্রান্তের দিকে কি হবে সামান্য বাঁকা হবে আর মাঝে কি হবে প্রায় সুষম হবে। এই বাঁকা অংশটা বলা হয় কি, এই জায়গাটা বলা হয় কি ফ্রিঞ্জিং, বলবো কি ফ্রিঞ্জিং। GING ফ্রিঞ্জিং। সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্র ঠিক এদের মাঝে কোথায় সুষম হবে এবং প্রান্তের দিকে সামান্য বেঁকে যাবে, এই ঘটনাটাকে বলা হয় কি ফ্রিঞ্জিং। কিন্তু এটাকে উপেক্ষা করব কিভাবে, যদি এই ডি এর মানটা খুব ছোট হয়, আমি ক্ষেত্রফলের সাথে তুলনা করছি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত 2 ডাইমেনশনাল আর এটা হচ্ছে কত 1। তাহলে আমি এক কাজ করি যে যদি ডি স্কোয়ার ভেরি ভেরি লেস দেন এ হয়, মানে কি ক্ষেত্রফল আছে এটা ডি স্কোয়ার করে দিলাম, তাহলে ডাইমেনশন একই হলো এ হয়, তাহলে ফ্রিঞ্জিং ইফেক্ট উপেক্ষা করা যায়। অর্থাৎ আমরা ধরে নেব কি, অর্থাৎ
আমরা ধরতে পারি কি যে পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র সুষম। আমরা সুষম ধরেই করব। আমার টার্গেট কি ছিল? ধারকত্ব নির্ণয় করা। ধারকত্ব সংখ্যা জানি C=Q/V, আমরা এটা জানি। ধারকত্ব সমান Q/V। দেখো তো এর Q এর মানটা আমার জানা আছে, কারণ আমি Q দিয়েছি, খালি V এর মানটা দেওয়া নয়। তাহলে এদের মধ্যে আমাকে V এর মান দেওয়া নয়, কিন্তু আমি বলেছি কি ইলেকট্রিক ফিল্ড আমরা বের করতে পারবো। আবার কি তাহলে V জানি কত, E/D, ইলেকট্রিক ফিল্ড ইন্টু D, এটা আমরা জানি, তাই তো? জানি না? যারা ভুলে গেছে একটু রিমাইন্ড করে নাও। কত জানি আমরা? V/D=E। এটাও দেখো, মনে করে দেখো, একটা অঙ্ক ছিল, অঙ্ক করেছো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ইটা দেখব। তাহলে এটা একটা কি আহিত পাত, তাহলে এর মধ্যবর্তী স্থানে কোথায় ই কোথায় হবে? তাহলে এ একটা পাত আছে আর এ একটা পাত আছে, এটা এ পাত, এটা বি পাত, এখানে হচ্ছে কত, এটাতে প্লাস আর এটাতে মাইনাস। তাহলে মধ্যবর্তী কোনো স্থানে আমি যদি ইলেকট্রিক ফিল্ড দেখি, তাহলে এখানে কত হবে ইলেকট্রিক ফিল্ড? এর জন্য কত হচ্ছে, আমি পজিটিভ থেকে এদিকে হবে E1, আর এই পাতার জন্য কোন দিকে হবে? এ নেগেটিভ জন্য এটার দিকেও কত হবে? E2 হবে কি না? সেটা মানটা কত হবে, দুটোর কত হবে? তাহলে এ পাতের জন্য এ পাতের প্লাস কিউ আধানের জন্য পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র কত হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 কত হবে? σ/2ε0। ধরলাম বায়ু মাধ্যম আছে, বা আমি এপসাইলন করে দিলাম, এপসাইলন নট করছি না, এপসাইলন করলাম, ঠিক আছে, কোনো অসুবিধা? যেখানে হচ্ছে কি σ=Q/α, আধানের তলমাত্রিক ঘনত্ব। এর অভিমুখ কোন দিকে হবে? এ থেকে বি বরাবর। আর বি পাতের জন্য কত হবে? বি পাতের জন্য E2 কত হবে? σ/2ε। এটা কোন দিকে হবে? তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ আধান, এর জন্য কোন দিকে হবে? এইদিকেই হবে কি E2, একই দিকে। মান কত হবে? এটা একই হবে, অর্থাৎ কি এটাও হবে এ বি বরাবর। তাহলে দুটো পাতের জন্য কি হচ্ছে? একই দিকে হচ্ছে। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? অতএব, আর আমরা জানি কি পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা কোনো একটা যদি এরকম পাত থাকে, যদি এরকম আহিত পাত থাকে, তাহলে এর জন্য এই কাছাকাছি কোনো বিন্দুতে কত হয়? এই σ/ε, মানে দূরত্বের উপর নির্ভর করে না, একটা ধ্রুবক মান পাওয়া যায়, এটা ধ্রুবক মান পাওয়া যায়। তাহলে কি পাত দুটির মধ্যবর্তী স্থানে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E= কত হবে? E1 প্লাস E2 সমান কত হবে? দেখো তো, σ/2ε প্লাস σ/2ε, দ্যাটস ইকুয়াল টু σ/ε। কোন দিক বরাবর? এ বি বরাবর। তাহলে বিভব কত হবে? বিভব হবে কত? তাই বিভব সমান হচ্ছে E/D। ই কোনটা আসছে? তাহলে σ/ε/D, ঠিক আছে? আমি যেমন লেখাচ্ছি এভাবে লিখবে, কারণ এটা পরীক্ষাতে প্রায় দেয়, 3 নম্বরে দেয়, তাই নোট করে রাখবে, ওটা নোট করো।
অতএব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কত হবে কিউ বাই ভি। কিউ এর মান জানা আছে, ভি এর মান কত পাচ্ছি সিগমা ডি বাই এপসাইলন। ঠিক আছে, এবার দেখো এখানে আমি সিগমার মানটা বসাবো, কত হবে সিগমা ইকুয়াল টু কত কিউ বাই এপসাইলন আলফা। তাহলে এখানে বসাচ্ছি কিউ বাইটা মান কত বসাচ্ছি, দেখো সিগমার মান বসাচ্ছি কিউ বাই আলফা, এখানে আছে কি ডি বাই এপসাইলন। তাহলে এখানে কিউ কিউ কেটে দাও, থাকলো পরে কি আলফা এপসাইলন বাই ডি। এটা হচ্ছে কি যে কোনো মাধ্যমের জন্য। তাহলে এটাকে আবার কি লিখতে পারি, দ্যাটস ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে সি ইকুয়াল টু কত হলো কে এপসাইলন নট আলফা বাই ডি। এটা হচ্ছে কি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। যদি মধ্যবর্তী স্থানে বায়ু থাকে তাহলে তাকে বলবো কি বায়ু ধারক। কাগজ থাকলে কাগজ কত হবে, তাহলে সি ইকুয়াল টু কে এর মান কত, তখন এপসাইলন নট আলফা বাই ডি, তখন কে এর মান কত হবে বলো, কে এর মান ইকুয়াল টু 1। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো ধারকত্ব যদি এরকম হয়, আমি এখানে নিলাম কি ডি ইকুয়াল টু নিচ্ছি 1 মিলিমিটার। ঠিক আছে, ডি ইকুয়াল টু 1 মিলিমিটার, খুবই ক্ষুদ্র। আর আলফা ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ার বলতে কত, আমার যে বোর্ডটা দেখছো প্রায় এইটুকু অংশ বাদ দিয়ে বাকিটা প্রায় মানে প্রায় এর সমান হচ্ছে কত 1 মিলিমিটার পাত। তাহলে এরকম হচ্ছে কি 1 মিটার স্কোয়ারের দুটো পাত নিলাম, তাদের মধ্যবর্তী স্থানে আমি এ নির্ণয় করছি, ধারকত্ব কত হবে। তাহলে সি কত আসছে দেখো এখান থেকে, তাহলে সি ইকুয়াল টু আসছে এখানে মান কত 8.854 ইন্টু 10 পাওয়ার 12 মাইনাস 12 ইন্টু আলফা কত নিয়েছি 1 ডিভাইড বাই এখানে কত হচ্ছে 1 মিলিমিটার, মানে কত হবে 1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3। তাহলে কত আসছে এখানে 8.854 ইন্টু 10 পাওয়ার মাইনাস কত হবে 9 ফ্যারাড। তাহলে এত বড় যদি পাত নেওয়া হয় তাহলে তার ধারকত্ব কত হচ্ছে 8.854 ইন্টু 10 পাওয়ার মাইনাস 9 ফ্যারাড। খুবই সামান্য হওয়ারই কথা, কারণ পৃথিবী এত বড় একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে কত 6400 কিমি, তার ধারকত্ব কত হচ্ছে, তাকে পরিবাহী হিসেবে ধরলে 711 মাইক্রো ফ্যারাড। মাইক্রো, তাহলে 1 ফ্যারাড জিনিসটা কতটা ভাস্ট বুঝতে পারছো। এটা নোট করো, তবে দেখাচ্ছি আমি, এইদিকে পার্টটা নোট করে নেবে। সি ইকুয়াল টু আমি 1 ফ্যারাড ধরছি, ঠিক আছে। আর এখানে আমি ডি ধরলাম কত 1 সেন্টিমিটার ধরলাম, একটু বড়ই ধরছি তার থেকে। তাহলে কত আসছে দেখো তো, কি আসবে আলফা। তাহলে আমরা সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি, এটাকে 1 করে দিচ্ছি। তাহলে থাকলো পরে কত, এটা আলফা ইকুয়াল টু কত হবে সি ডি বাই এপসাইলন নট। সি এর মান কত বললাম 1 ইন্টু ডি কত বললাম 1 সেন্টিমিটার, মানে 0.01, আর কত হবে 8.85 ইন্টু 10 পাওয়ার মাইনাস 12। তাহলে কত আসছে দেখো তো 1/8.85 ইন্টু 10 পাওয়ার মাইনাস 12। আর এটা কত আসবে, নিচে আসবে প্লাস হয়ে, ওপরে গেলে কত হবে মাইনাস, মানে প্রায় 10, তাই তো। এত কি হচ্ছে মিটারের স্কোয়ার ক্ষেত্রফল নিতে হবে, মানে প্রায় এটা বলতে পারো কত, ক্যালকুলেশন করে দেখবে 1/8 আমি ধরলাম কত 10 পাওয়ার 9 মিটারের স্কোয়ার। এত ক্ষেত্রফল লাগবে একটা পাতের, মানে প্রায় ধরো 30 কিলোমিটার
দৈর্ঘ্য 30 কিলোমিটার, প্রস্থ এতটা বড় পাত নিতে হবে তবে করে 1 ফ্যারাড হবে। তাহলে 1 ফ্যারাড জিনিসটা কি অনেক বড়, বৃহৎ। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। এরপর দেখো আমরা এটা পড়বো কি, যে ধারকের বিভিন্ন সমবায় পড়বো। তারপরে পড়বো কি, যে এর মাঝে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো হয় তাহলে কত হবে। তাহলে এখানে তো ফান্ডামেন্টাল আমি কি দেখলাম, যখন সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করলাম, এটাকেই আমি বারবার ইউজ করব। আগের ছবিটা, প্রথম ছবিটা আর এই ছবিটা একই ছবি। প্রথমে এরকম করে পাত এঁকেছিলাম, এরকম করে এঁকেছিলাম, আর এখন এটাকে শুধু সিম্পলি দুটো লাইন দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, এই একটা পাত আর এই একটা পাত। কি করেছিলাম, প্রথমে এখানে ই বের করেছিলাম, তাই তো। তারপর কি করেছিলাম, ভি বের করেছিলাম, ই ইন্টু ডি করে ভি বের করেছিলাম। তারপর ধারকত্ব সি ইকুয়াল টু কত, কিউ বাই ভি, এটা করেছিলাম। তো এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল জিনিস। তাহলে আমরা যখন এর মাঝে যদি কোনো অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কেমন হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়, নোট করে নাও। এবার দেখো, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত দুটি সমান্তরাল পাত, এ একটা নিলাম, আর তো লিখবো না, আর এ একটা পাত নিলাম। ঠিক আছে, এটা এ আর এটা বি, এদের মাঝে দুটো ভাগ করে দিচ্ছি, ডিভিশন করলাম। একটা জিনিস খেয়াল রাখবে যে এই পাতটার ক্ষেত্রফল যা হবে, এই পাতটার ক্ষেত্রফল তাই হবে, এটারও তাই হবে। এটা যদি আলফা হয়, এটারও আলফা নিলাম, এটারও আলফা নিলাম। তো একটা আলফা বলে দিলে সবগুলোর আলফা হবে। এখানে ধরে নাও কত, K1, এটা হচ্ছে K2, মানে এইটুকু অংশে বরাবর ধ্রুবক হচ্ছে কত, K2, আর এর অংশে বরাবর ধ্রুবক হচ্ছে কত, K1। এর দূরত্ব হচ্ছে কত, D1, এটা হচ্ছে কত, D2, D1 আর D2। এর একটা জিনিস বলে দিই, আমরা কথা পেয়েছিলাম C ইকুয়াল টু K এপসাইলন নট আলফা বাই ডি। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে সি হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর উপর নির্ভরশীল। যার পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি হবে, অর্থাৎ কি বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো রাখি, কাঁচ রাখি, মাটি রাখি, ঠিক আছে, বা প্যারাফিন রাখি, তাহলে কী হবে, তার ধারকত্ব বাড়বে। তাহলে কে এর মান যত বাড়াবো ধারকত্ব বাড়বে, ক্ষেত্রফল যত বাড়াবো তত ধারকত্ব বাড়বে। দেখতেই পেলে যে 10⁹ অত মিটার স্কোয়ার যদি নেওয়া হয় তাহলে 1 ফ্যারাড হবে। আর এখানে ডি, তাদের মধ্যবর্তী দূরত্ব যত কম করব তত কী হবে, ধারকত্ব বাড়বে। এটা বলার কিছু নাই, এটা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন থেকে, তোমার ছোটো নেই আর। তাহলে এখানে কি করছি, আমি কিউ আধান দিচ্ছি। কিউ আধান যদি দেওয়া হয়, মানে কিউটা গিভেন, আর এখানে কী করা হচ্ছে, গ্রাউন্ড করা হচ্ছে। এখানে কিউ মানে আধান বলা আছে, তাহলে আমাকে, আমি জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি বের করব। তাহলে আমাকে কিউটা গিভেন, তাহলে ভি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইটুকুর জন্য কত হবে, এইটুকুর জন্য কত হবে বলার পর। তাহলে এখানে দেখো, K1 পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য স্পেলিংটা চেক করবে। মাধ্যমের জন্য কি নির্ণয় করছি, আমি ই নির্ণয় করছি। কত হবে ইটা, কত হবে ই, আমরা জানি কত, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন, জানি তো। তাহলে এখানে কথা হবে, লিখলাম এপসাইলন। এটা কি লিখবো, সিগমা বাই K1 এপসাইলন নট। এখানে সিগমা লিখেছিলাম, K1 এপসাইলন নট। তাহলে K2 জন্য কত হবে, K2 এর জন্য কত হবে, E2, এটা হচ্ছে E1 আর এটা E2, কত হবে, সিগমা বাই K2 এপসাইলন নট। ঠিক আছে, এর জন্য K1, এর জন্য K2, এর জন্য কত হচ্ছে, সিগমা বাই K1 এপসাইলন নট, এটা সিগমা বাই K2 এপসাইলন নট। তাহলে মোট কত হবে, মোট
প্রাবল্য। তাহলে এর বিভব কত হবে? বিভবটা বের করতে পারি তো আমরা নাকি? তাহলে এর বিভব কত হবে? বিভব V2 ইকুয়াল টু কত হবে? E2 ইন্টু D2। তাহলে কত হবে? D2 সিগমা বাই K2 এপসাইলন নট। এর কত হবে? V2 বিভব V1 ইকুয়াল টু E1 ইন্টু D1 সমান কত? D1 সিগমা বাই K1 এপসাইলন নট। অতএব ধারক মোট বিভব কত হবে? মোট বিভব V ইকুয়াল টু V1 প্লাস V2। অতএব ধারকত্ব কত হবে? ধারকত্ব C ইকুয়াল টু Q বাই V। মান বসাও। Q এর মান জানা আছে, V এর মান কত? V1 প্লাস V2। তাহলে C ইকুয়াল টু V1 এর মান কোনটা? Q বাই হচ্ছে D1 সিগমা বাই K1 এপসাইলন নট প্লাস D2 সিগমা বাই K2 এপসাইলন নট। তাহলে এখানে লিখতে পারি কত? দেখো এখানে আবার বসাও, Q ডিভাইডেড বাই সিগমা বাই এপসাইলন নট কমন নিলাম, থাকলো পরে কি D1 বাই K1 প্লাস D2 বাই K2। তাহলে এখানে বসাবে কত? Q বাই, যদি আলফা বসাও, যদি সিগমা ইকুয়াল টু Q বাই আলফা বসাও তাহলে আসবে কত? দেখবে আলফা এপসাইলন নট ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2। এটা হচ্ছে কি এর ধারকত্ব, যেখানে হচ্ছে কত? সিগমা ইকুয়াল টু Q বাই আলফা। ঠিক আছে, বইয়ে তোমাদের দেখবে এটাতে টি ধরেছে আর এটা D মাইনাস টি ধরেছে, এখানে মানটা বসিয়ে দাও, একই হবে। এটা নোট করো, তারপর দেখাচ্ছি, এটা নোট করে নাও। নোট করা হয়েছে? দেখো বইয়ে কি ধরা আছে? একটাকে D ধরা আছে, একটাকে T ধরা আছে। এটাকে ধরেছে কি? T। তাহলে D2 সমান ধরা আছে কত? T। আর এটা কথা তাহলে D1 ইকুয়াল টু কত হবে? D মাইনাস T হবে। ওখানে মানটা বসাও তো, কত আসে দেখো তো। তাহলে C ইকুয়াল টু কত আসছে? C ইকুয়াল টু আলফা এপসাইলন নট বাই D এর জায়গায় বসাচ্ছে কত? T, সরি D মাইনাস T ডিভাইডেড বাই K1 প্লাস T বাই K2। এটা আসছে তো। এবার দেখবে কত আসছে? আলফা এপসাইলন নট, এক কাজ করো, D বাই K1 মাইনাস T বাই K1 প্লাস T বাই K2। ঠিক আছে, ঠিক আছে, এটা এসছে। এবার দেখো তোমরা বইয়ে দেখবে একটাকে ধরেছে কি K1, একটা বায়ু ধরে নিয়েছে একটা, আর এটাকে ধরেছে কি K। তাহলে K1 ইকুয়াল টু 1 ধরেছে আর K2 ইকুয়াল টু K ধরেছে। তাহলে কত হবে দেখো তো, এখানে বসাও। তাহলে C ইকুয়াল টু আসছে আলফা এপসাইলন নট, এখানে K1 ইকুয়াল টু 1, তাহলে D মাইনাস T, আর এটা কথা হবে প্লাস T বাই K। এটা হচ্ছে বইয়ে আছে এটা। আর এটা হচ্ছে কি জেনারেল ফর্ম। এখানে যদি অসংখ্য থাকে তাহলে কি হবে? নোট করা হয়েছে, এগুলো নোট করে নেবে। আমি এটা জেনারেল ফর্ম। যদি এরকম করি, আমি এরকম আছে, অসংখ্য ভাগ করলাম, ঠিক আছে, এরকম আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা যদি K1, এটা K2, এটা K3, এটা K4, এটা K5, এটা D1, এটা D2, এটা D3, এটা D4, এটা D5। তাহলে এই কোশ্চেনটা কত আসবে? সিটা কত আসবে? তখন সি লিখবো, সি ইকুয়াল টু আলফা এপসাইলন নট ডিভাইড বাই সামেশন অফ ডি আই বাই কে আই। আই ইকুয়াল টু 1 থেকে যত খুশি বসাতে পারো n পর্যন্ত।
কত হবে এখানে আমার সি ইকুয়াল টু আলফা এপসাইলন নট বাই d1 বাই k1 প্লাস d2 বাই k2 প্লাস d3 বাই k3 বসিয়ে দাও। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। নোট করা থাকলে নোট করো এটা। এরপর দেখো পি কিউ দুটো পাত আছে, তাদের মধ্যবর্তী স্থানে একটা k1 আর একটা k2 হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত পাত গ্রহণ আছে। এখানে আছে কি বায়ু, এটা তো বায়ু, আর এটা আছে কি ইয়ার, তাই তো, বায়ু ইয়ার, অর্থাৎ কি এটা হচ্ছে কি বায়ু, এর কে কত, কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1, এর কে ইকুয়াল টু 1। এখানে বলা আছে কি k2 গ্রেটার দেন k1। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের লেখচিত্র বা কার্ভটা কেমন হবে, তা আমরা জানি কি যদি এরকম একটা পাথ থাকে তাহলে এখান থেকে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন। এটা যদি হয় তাহলে কি দূরত্বের উপর নির্ভর করে না, বাকি লিখবো সিগমা বাই কে এপসাইলন নট। তার মানে বলতে পারি কি ই প্রপোর্শনাল টু 1 বাই কে, কে এর সাথে পরিবর্তন হবে। তার মানে কি কে যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, ইটা কি হবে, ডিক্রিজ করবে। ঠিক আছে, তারপর দেখো লেখচিত্র যদি অঙ্কন করি, এখানে যদি ই দেওয়া হয়, এখানে যদি ডি দেওয়া হয়, তাহলে ডি এর সাথে কোনো ব্যাপার নাই, তিনটের দৈর্ঘ্য হচ্ছে কি সমান। তাহলে দেখো তো প্রথমে বায়ুর জন্য কে আছে, এখানে হচ্ছে কি k1, এখানে হচ্ছে কত k1 আর k2। দেখো এখানে হচ্ছে কি তিনটের জন্যে, এই তিনটের জন্য কি হবে, সমান হবে। তিনটের জন্য এক কাজ করছি, আমি ভাগ করছি, একটা দুটো তিনটে, 1 2 3 4 5, 5টা গ্যাপ করছি, 1 2 3 4 5, 5টা গ্যাপ করলাম। তাহলে এটাকে প্রথমে বায়ুর জন্য করলাম, এটা হচ্ছে বায়ুর জন্য এতটা, এটা আবার বায়ু আছে এতটা, এটা আবার বায়ু আছে এতটা। তিনটে ইলেকট্রিক ফিল্ড হলো ধ্রুবক, হলো তিনটে বায়ুর জন্য কে ইকুয়াল টু 1। এরপর দেখো এবার k1 আর k2 আছে, তাহলে কোনটা, ওগুলো ওপরে হবে না নিচে হবে। প্রথমে তুলনা করব কি, এই সবচেয়ে ছোট কোনটা, k1, তাহলে k1 আর k এর মধ্যে তুলনা করলে কি হবে, যেহেতু k1 এর মানটা বেশি, বায়ুর থেকে বেশি, 1-এর বেশি, k1 গ্রেটার দেন হচ্ছে 1, 1-এর থেকে অনেক বেশি। তাহলে কি হবে, বায়ুর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে ই এয়ার গ্রেটার দেন কত হবে, ই k1, k1 এর থেকে ই এয়ারটা বেশি হবে, অর্থাৎ কি বায়ুর জন্য উপরে থাকবে কিন্তু k1 এর জন্য কি হবে, নিচে হবে। k2 মানটা আরো বেশি, তা k2 মানটা কি হবে, আরো নিচে থাকবে, তাহলে কথা হবে গ্রেটার দেন ই k2। তাহলে সবার নিচে কে থাকবে, k2 থাকবে, তাহলে সবার নিচে আছে k2, তাহলে একে করলাম কোন জায়গাতে, এই জায়গাতে করলাম কি k2 কে সবার নিচে, আর একে একটু উপরে করে দিলাম এরকম। তাহলে লেখচিত্রটা হবে অনেকটা এরকম টাইপের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি k2 এর জন্য, এটা k2, এটা হচ্ছে k1। যেহেতু k1 এর মান ছোট আর k1 এর মান যত কথা হবে, k যত ডিক্রিজ করবে ই তত কি করবে, ইনক্রিজ করবে। তাহলে লেখচিত্রটা হবে এরকম। তো ইনিশিয়ালি হয়তো তিনটে সমান হলো, বায়ুর জন্য তিনটেই সমান, কারণ হচ্ছে কি এর জন্য 1, এর জন্য 1, এর জন্য 1, আর কে এর মান হচ্ছে সব থেকে কম হচ্ছে কি বায়ুতে, সেটা কত 1, সেই জন্য কি করা হয়েছে, এটা সবার উপর আছে। তারপর কি বললাম k1 k2, তাহলে k1 হচ্ছে ছোট k2 থেকে, তাহলে k1 একটা কি হলো, বড় হলো, তারপর তার নিচে কত হলো, k2 হলো। এটা হচ্ছে অ্যান্সার, তবে বইয়ের লাস্টের দিকে দেওয়া আছে। এরপর দেখো এটা আগে যেটা করলাম, ধারো কত এসছে সি ইকুয়াল টু, যদি এটাকে টি ধরি আর গোড়াটাকে ডি ধরি, আর এটাকে যদি ধরা হয় কি, এটাকে আমি ধরলাম কত ইয়ার, আর এটাকে কে, তাহলে আসে কোনটা, এটা ডি মাইনাস টি
বাই 1 মাইনাস 1 বাই কে। যদি বায়ু থাকতো সম্পূর্ণ, বায়ু থাকলে কি হতো, কত হতো, সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি এরকম আসতো। কে মান কত 1, কত আসছে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এখানকার যে ডি রয়েছে ইফেক্টিভ ডি, এটা হচ্ছে কি ডি ড্যাশ, এই ডি এর মান আর এই ডি এর মান কি, এটা বেশি এটা কম। তাই যখনই কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকানো হয় তখনই কি হয়, তার দূরত্বটা কমে যায়, ইফেক্টিভ ডিস্টেন্সটা কমে যায়। ঠিক যেমন আলোতে পড়েছে মনে আছে যে কোনো একটা টি বেধের পাত প্রবেশ করলে কত হয়, সরণটা কত হয়, ডি ইকুয়াল টু টি ইন্টু 1 বাই 1 মাইনাস মিউ, এটা মনে আছে, এরকম টাইপের হয়। ঠিক সেম জিনিস এখানে। তাহলে কি দুটি সমান্তরাল পাতের মধ্যে টি বেধের পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে তাদের মধ্যবর্তী কার্যকর দৈর্ঘ্য হ্রাস পায়, ফলে ধারকত্ব বৃদ্ধি পায়। অতএব দৈর্ঘ্য হ্রাস কত হবে, টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে, এটা হচ্ছে কি দৈর্ঘ্য হ্রাসের মান। তাহলে আবার যদি আগের অবস্থায় ধারকত্ব ফিরে পেতে চাই, প্রথমে ছিল কোনটা, এটা, তাহলে আবার আগের অবস্থায় ফিরে গেলে কি করতে হবে, ঠিক এতটা পরিমাণে কি দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, অর্থাৎ কি এই পরিমাণে কি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, তাহলে ধারকত্ব আবার আগের অবস্থায় ফিরে পাবো। ধরে নাও প্রাথমিক অবস্থায় ধারকত্ব ছিল 0.5 মাইক্রোফ্যারাড, আমি এটা কি টি বেধের কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্তটা মাধ্যম প্রবেশ করলাম, তাহলে কি হবে ধারকত্বটা কি বৃদ্ধি হবে, ধরুন 0.6 হলো। তাহলে আবার আমি যদি 0.5-এ ফিরে যেতে চাই, মানে 0.6 থেকে 0.5 আবার ফিরে যেতে চাইছি, তাহলে কি করতে হবে, আমাকে এই পরিমাণ দৈর্ঘ্যকে বৃদ্ধি করতে হবে। বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, এটা বইয়ের দেখবে সমান্তর পাত ধারকের নিচে পয়েন্টে দেওয়া আছে, ভালো করে পড়ে নেবে, নোট করো এটা। এরপর দেখো এনার্জি ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এই কনসেপ্টটাই লাগবে কি, যখন তড়িৎচুম্বকের তরঙ্গ পড়ব, তড়িৎচুম্বকের তরঙ্গে কি হয়, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর কি থাকে, সমকোণে থাকে। এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, যদি কম্পনটা এদিকে হয়, ম্যাগনেটিক ফিল্ডের কম্পন কেমন হবে, এর সাথে লম্ব, মানে এরকম লম্ব হবে, এটা বি, মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে কম্পন হলে ম্যাগনেটিক ফিল্ড হবে কোন দিকে কম্পন, এইদিকে, এই তলা হবে ম্যাগনেটিক ফিল্ডে কম্পন, এই তলা হবে কি ইলেকট্রিক ফিল্ডে কম্পন, মানে একটা যাবে এরকম কাঁপবে আর একটা এরকম কাঁপবে। ঠিক আছে, এরা হচ্ছে কি পরস্পর লম্ব। তাহলে এখানে হচ্ছে কি ইলেকট্রিক এর এই ফিল্ডেরও এনার্জি আছে আর এই ফিল্ডেরও এনার্জি আছে, ম্যাগনেটিক ফিল্ডের দুটো এনার্জি মিলে হবে কি চৌম্বক ক্ষেত্রের শক্তি। তো এখানেও হচ্ছে কি আমরা নির্ণয় করব কি এই ইলেকট্রিক ফিল্ডের শক্তি কত হবে, একই কনসেপ্ট। এই একটা সমান্তরাল পাত ধরে নাও, এর ক্ষেত্রফল হচ্ছে কত, আলফা। এদের মধ্যে কি আছে, ইলেকট্রিক ফিল্ডগুলো আছে, এদিকে ইলেকট্রিক ফিল্ড ই, তাহলে আলফা যদি হয়, এদের মধ্যবর্তী স্থান যদি ডি হয়, আমি এটাকে ধরবো কি আলফা ক্ষেত্রফল আর ডি দূরত্ব, মানে এটা আয়তন থাকছে, মানে এই সমগ্র সংস্থাটা, এটা একটা সংস্থা ধরে নেব, এটা সংস্থা ধরবো, এর আয়তন হচ্ছে কত, আয়তন ধরবো আলফা ইন্টু ডি, ক্ষেত্রফল ইন্টু দূরত্ব। ঠিক আছে, তাহলে এটা কি একটা ধারক, আমি জানি কি ধারকত্ব কত হবে, যদি এখানকার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি এপসাইলন নট হয়, মানে কি বায়ু মাধ্যম থাকলে কত হবে, এর ধারকত্ব কত হবে, ধারকত্ব সমান
সমান সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি, তাই তো? তার হবে সি ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি। ঠিক আছে, মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র কত? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে বিভব কত হবে? বিভব ভি সমান কত হবে? ই ইন্টু ডি। ধারকের সঞ্চিত শক্তি কত হয়? ধারকের শক্তি সমান কত জানি আমরা? অর্থাৎ ধারকের শক্তি কত হবে? হাফ সি ভি স্কোয়ার। হাফ ইন্টু সি এর মান কোনটা, এটা বসাও, এপসাইলন নট আলফা ইন্টু ডি, আর ভি স্কোয়ার বলতে ই ইন্টু ডি তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে? ই বড় হাতের ইউ। ঠিক আছে, হাফ এপসাইলন নট আলফা ইন্টু ই স্কোয়ার ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি। একটা ডি কাটছে, পরে কাটছি। তাহলে এই শক্তিটা কি আছে? এই সমগ্র অংশে জমা আছে। তাহলে এখানে লিখবো তো আলফা ডি আয়তনে সঞ্চিত শক্তি সমান কত? হাফ এপসাইলন নট আলফা ডি স্কোয়ার ই স্কোয়ার বাই ডি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? কত হবে? ইউ বাই আলফা ইন্টু ডি সমান হচ্ছে স্মল ইউ সমান কত আসছে? হাফ আলফা এপসাইলন নট ডি স্কোয়ার বাই ই স্কোয়ার ডিভাইডেড বাই আলফা ইন্টু ডি, আর একটা ডি আছে ইন্টু ডি। তাহলে একটা ডি স্কোয়ারটা পুরো কাটলো, আলফারটা কাটলো, কত হলো? হাফ এপসাইলন নট স্কোয়ার। এটা হচ্ছে কি? একক আয়তনে সঞ্চিত শক্তি। এটা হচ্ছে কি? একক আয়তনে ধারকের, আর ভালো করে লিখি, সমান্তরাল পাত ধারকে একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব সমান কত হলো? হাফ এপসাইলন নট স্কোয়ার। কি লিখবে? মনে করি একটা আলফা ক্ষেত্রফলযুক্ত পাত নেওয়া হলো, সমান্তরাল পাত নেওয়া হলো দুটি, এবং তাদের মধ্যবর্তী স্থানে দূরত্ব হচ্ছে কত? ডি। মনে করি আলফা ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল পাত নেওয়া হলো, তাদের মধ্যবর্তী স্থানে দূরত্ব হচ্ছে ডি। এটাকে যদি কিউ আধান দেওয়া হয়, তাদের মধ্যবর্তী স্থানে ইলেকট্রিক ফিল্ড ই হলে তাদের বিভব কত হবে? ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। আর যেহেতু এটা সমান্তরাল পাত ধারক, তার ধারকত্ব কত হবে? আমরা জানি কে এপসাইলন নট আলফা বাই ডি। এর মধ্যবর্তী স্থানে বায়ু ধরলে কত হবে? এপসাইলন নট আলফা বাই ডি। এখানে কি লেখা লিখতে পারি আমি? কে ইকুয়াল টু 1 ফর বায়ু। তাহলে ধারকের শক্তি কত হবে? হাফ সি ভি স্কোয়ার, সঞ্চিত স্থিতিশক্তি হাফ সি ভি স্কোয়ার। সেখানে মানগুলো বসিয়ে দিয়ে এই ক্যালকুলেশনটা করবে। এটা প্রায় দেওয়া হয় মাঝে মাঝে, নোট করো। নোট করা হয়েছে? তোমাদেরকে একটা হোম অ্যাসাইনমেন্ট দিলাম, সেটা হচ্ছে কি, ধরলাম এই একটা পাত আছে আর এই একটা পাত আছে, এটা হচ্ছে এ আর এটা বি, সমান্তরাল পাত ধারক। এদের মধ্যবর্তী স্থানে এরকমভাবে রাখা হলো। এটা হচ্ছে কি K1, এটা হচ্ছে K2। ঠিক আছে, এবার হিন্টস রেখে দিচ্ছি কি, এর ক্ষেত্রফল হচ্ছে কত? আলফা। এর ক্ষেত্রফল হচ্ছে কত? আলফা। তাহলে এখানে আলফাটা দুটো ভাগে ভাগ হচ্ছে। আধানের তলমাত্রিক ঘনত্ব, এখানে আধান যদি মোট কিউ হয়, তাহলে এদিকে একরকম আধান হবে, এদিকে একরকম আধান হবে। আধানের তলমাত্রিক ঘনত্বটা আলাদা হবে। তাহলে এইখানে ক্ষেত্রে ধারকত্ব কত হবে? এখানে ক্ষেত্রে সি ইকুয়াল টু কত হবে?
নির্ণয় করার চেষ্টা করবে। ঠিক আছে, সি ইকুয়াল টু কত হবে ফান্ডামেন্টাল থিওরি থেকে নির্ণয় করার চেষ্টা করবে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।